ওনার স্মৃতিতে একদম স্পষ্ট গতকালকের হাল্লাবোলের কথা। গতকালও আমরা ঠিক এইভাবেই শুরু করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দেখানোর ইস্যু নিয়ে। এখন তার যে কোর্টে কালকে মামলা ছিল, কার্যত তা প্রায় খারিজ হয়ে যাওয়ার পরেও কোর্টের যে নির্দেশ ছিল যে যদি উনি এসএসকেএমে আসেন তাহলে এসএসকেএমের ডাক্তাররা একটা বোর্ড তৈরি করে ওনাকে দেখবেন এবং তার রিপোর্ট আগামী 8 তারিখের মধ্যে জমা দিতে হবে কোর্টে। কিন্তু অভিষেক সে পথেই হাঁটলেন না। কার্যত বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকটা মরিয়া ছিলেন বিদেশে যাওয়ার জন্য। আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা মহাজাতি সদনে যাব। শুভেন্দু অধিকারী কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। बहुत लंबा टाइम से उन्होंने एक विचार और आइडियोलॉजी के ऊपर काम कर रहा है। मैं भी उनको गार्डियन जैसे मानता हूं। मेरा नाम भवानीपुर में डिक्लेरेशन होने का बाद मैं भवानीपुर क्षेत्र में कुछ सीनियर राष्ट्रवादी कार्यकर्ता का घर में जाकर नमन किया, पांव छूकर प्रणाम किया। उसमें शाहौर जी भी था। उस दिन उन्होंने मुझे बता दिया, आप भवानीपुर में तो जीत रहा है, आपको चीफ मिनिस्टर का कुर्सी भी मिलने वाला है। मैं उनको धन्यवाद ज्ञापन करता हूं। और राजेंद्र राठौर जी, उनको भारतीय जनता पार्टी का सेंट्रल लीडरशिप ने विशेष मिशन, जैसे मिशन होता है ना, जैसे हमारी आर्मी पाकिस्तान के अंदर घुस के मारा, एक बड़ा मिशन देकर भवानीपुर भेजा। बोले जाओ अच्छा करके सबक सिखाओ। उन्होंने 8 एमएलए को राजस्थान से लाया था। 8 वार्ड का उन्होंने जिम्मेदारी ले लिया और काम शुरू कर दिया। बड़ा लीडर है लेकिन काम करने का आदत डाउन टू अर्थ है। मैं राजेंद्र जी को बहुत सारा मेरी ओर से कृतज्ञता ज्ञापन कर रहा हूं। उन्होंने बहुत मेहनत भी किया और भवानीपुर का जीत के लिए बहुत उनका बड़ा कंट्रीब्यूशन है। विजय भाई ओझा है, जमीन से जुड़ा हुआ नेता, काउंसिलर 3 बार और अभी तो एमएलए बन गया है। उन्होंने मुझे पूछ रहा था, दादा आप तो जागरण में पिछले 3 बार आया, इस बार सीएम बन गया, आना होगा? आना तो होगा। सीएम होगा तो क्या हो गया? मेरा जो काम मैं कर रहा था उसमें अंकुश लगाने का कोई मौका ही नहीं है। जागरण में तो पार्टिसिपेट करना चाहिए। আচ্ছা, যে অংশটা আমরা দেখছিলাম দলীয় একটি অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী বলছিলেন জাগরণ একটি মঞ্চ যার অনুষ্ঠানে উনি ছিলেন। কিন্তু আমরা আবার আজকের বিষয় ফিরে আসি, মানে আজকের হাল্লাবোলের আলোচনার সাবজেক্টে ফিরে আসি। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মরিয়া হচ্ছে তিনি চোখ দেখাতে যাবেন বিদেশে। যে হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় পশ্চিমবঙ্গের 1 নম্বর হসপিটাল বলে দাবিদার ছিল, যেখানে ববি হাকিম থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে মদন দত্ত অনেকটা ঘরই ছিল এসএসকে। উনি তো দিনের পর দিন উঠবাড়ে ভর্তি থেকেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়ায় পায়ে লাগার পর সরাসরি এসএসকেমে ভর্তি হয়েছিলেন, যেখানকার চিকিৎসা নাকি মানে পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসা বলে দাবি অনেক সময় তৃণমূল সরকারই করেছিলেন। সেই হাসপাতালে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে চাইছেন না, বিশেষত কোর্টের নির্দেশের পরেও, সেটা নিয়ে আমাদের কাছে অজানা। অনেক জায়গায় শুনতে পাচ্ছি তিনি মরিয়া ছিলেন বিদেশ যাওয়ার জন্য, এবং তিনি খানিকটা আঁচও করতে পেরেছিলেন যে ক্ষমতা পরিবর্তনের পর তার বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমেরিকায় তিনি জন হপকিন্সে চোখ দেখাতে যেতে পারবেন না, এরকমটাই। এবং এখানে দাঁড়িয়ে
কেন তিনি মানে যেতে চাইলেন না, এটা একটা হচ্ছে বড় মানে আমাদের এখানে কেন চিকিৎসা করাতে চাইলেন না একটা বড় বিষয়। দ্বিতীয়ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তথা ক্যামাক স্ট্রিটের ছোটবাবু, ক্যামাক স্ট্রিটের ছোটবাবুর নাম ছিল হচ্ছে রেসপেক্টেড সুমিত রয়। সুমিত রয় তাকে আজকে সুপ্রিম কোর্ট খানিকটা অক্সিজেন দিলেন, তার বললেন যে তাকে রক্ষা কবচ দেওয়া হলো, কিন্তু তাকে তদন্তে পার্টিসিপেট করতে হবে, তদন্তের প্রক্রিয়াকে তাকে সাহায্য করতে হবে, তার এগেনস্টে যে মামলা রয়েছে তাতে তাকে হেল্প করতে হবে। এর মধ্যে আমরা দেখেছি রাজ্য পুলিশ তার বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে চলে গিয়েছে, কিন্তু সুমিত রায়ের এখনো পর্যন্ত ফিজিক্যালি কোনো হদিশ নেই। এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর সুমিত রায়কে বাইরে দেখা যাবে কিনা, তদন্তের স্বার্থে সে বাইরে আসবে কিনা, নাকি অলরেডি সুমিত রায় বিদেশে পালিয়ে গিয়েছেন, মানে ওই ভানাটুর বা কালকে তো বিজেপির একজন প্রতিনিধি এসে হনেলুলু বলছিলেন যে উনি নাকি হনেলুলু চলে গেছেন, তো সেখানে হনেলুলুতে গেছেন না কোথায় গেছেন সেটা আমার জানা নেই, কিন্তু অনেকের মনে আবার সুমিত রায়কে নিয়ে কু ডাকছে। অ্যাটলিস্ট উনি বাইরে আসলে তারা খানিকটা আশ্বস্ত হতে পারেন যে না, ভদ্রলোক এখনও সুস্থ শরীরে বেঁচে আছেন, এটাও একটা বিষয়। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন, আজকে আবারও বলেছেন যে জিরো টলারেন্স, কোনো রকম দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স রাখা হবে, জিরো টলারেন্স দেখানো হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া নিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন, আমি বলছি না, এখানকার অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি বলছেন না, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদাত মুখোপাধ্যায় গতকাল তার বলা বক্তব্যে ঠিক কি ইঙ্গিত দিয়েছিলেন আসুন একবার শোনাই। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআইয়ের বেষ্টনী থেকে পেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো, ঋষিমুনির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। দিল্লি আর কোথায় যাবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন কিনা। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন, চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন, 31শে জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। তাহলে মন্ত্রী শারদাত মুখোপাধ্যায়ের কথা মতো সত্যি কি উনি পালিয়ে যেতে চাইছিলেন? কিন্তু কোর্টে ওনার আইনজীবী বলেছেন যে আমরা সীমিত সময়ের জন্য বা একটা সাময়িক সময়ের জন্য আমরা যাচ্ছি, সেটা 1 মাস বা 2 মাস হতে পারে বা 3 মাস হতে পারে। কিন্তু তাহলে অভিষেক কেন যাচ্ছিলেন? যদি তিনি আবার পশ্চিমবঙ্গে বা ভারতের মাটিতে ফেরতই আসেন, তার আইনজীবীর কথায় অন্তত পক্ষে, তাহলে কি উনি অন্য কোনো বিশেষ কারণে যাচ্ছিলেন? শুনেছি নাকি বিদেশে অনেক টাকা পয়সা রয়েছে, শুনেছি, আমার কাছে কোনো তথ্য নেই, চ্যানেলের কাছেও নেই। ইডিসিবিআর কাছে আছে কিনা আমার প্রশ্ন আছে, যে তাদের কাছে কি আছে সঠিক তথ্য যে বিদেশের ব্যাংকে টাকা আছে? তাহলে কি সেই টাকা কোনোভাবে কিছু করবার জন্য যাচ্ছিলেন, যেতে চাইছিলেন? এরকম নানান সম্ভাবনা আছে, আমরা সম্ভাবনা নিয়ে কি করতে পারি, ম্যাক্স টু ম্যাক্স আলোচনা করতে পারি। আজ সেটাই করব। আসুন আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি আছেন, অরাজনৈতিক প্রতিনিধি রয়েছেন। মৌমিতা সরকার আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। মৌমিতাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। সঙ্গে জয়ন্ত কুমার আইচ, কংগ্রেসের মুখপাত্র, জাতীয় কংগ্রেসের, স্বাগত জানাবো। সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আজিজুল দাকেও আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আচ্ছা, কি মনে হচ্ছে যে আগামীকাল কি সুমিত সামনে আসবেন বা আগামী দিনে, নাকি একেবারে উনি বিনয় মিশ্রের মতো হারিয়ে যাবেন? মৌমিতার থেকে জানবার আগে অগ্নিমিত্রা পল কি বলেছেন সুমিত সম্পর্কে, দেবজিৎ সরকার কি বলেছেন, আসুন দ্রুত পরপর দুটো বাইট শুনে নিই, তারপর বিজেপির প্রতিনিধি মৌমিতা বলবেন। আমাদের বলার কি আছে? শর্ত সাপেক্ষে রক্ষা কবচ পেয়েছেন, রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াবেন, এতে তো কোনো অসুবিধা নেই। মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, কিন্তু এই রক্ষা কবচ পাওয়ার জন্য দৌড়োদৌড়ি করতে হলো কেন? কি এমন কাজ করেছিলেন যে সবসময় পুলিশে ধরে নেবে এরকম ভয় আছে? সেটা নিয়েও ভাবতে হবে। তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক, যিনি সমস্ত জালিয়াতি, চুরি, বদমাইশি
সেটা করেছে। আমি বলছি না অভিষেক ব্যানার্জি কিছু করেননি, অভিষেক ব্যানার্জি সবই জানেন, এবং সেই কারণেই বোধহয় উনি এত বাইরে যাওয়ার জন্য এত হাকুপাকু করছিলেন, যেটা আদালত বলেছে উনি বাইরে যেতে পারবেন না। বাইরে যাবেন কেন? আজকে এখানে যদি সুপার স্পেশালিটি হসপিটাল আপনারা বানিয়েছেন, আমরা তো বলেছি আমরা আয়ুষ্মান ভারত কার্ড দেবো, তাই না? একটা বেডে চিকিৎসা হবে, হ্যাঁ বোর্ড বসিয়ে দেবো, কোনো চিকিৎসার এ হবে না। চোখের হোক, আপনার মাথার হোক, আপনার হৃদয়